আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যেই অনলাইনে পরীক্ষা দিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি। আশা করি সামনের পরীক্ষাগুলো আমরা সুন্দরভাবে দিতে পারবো। পরীক্ষার কারণে আমাদের ক্লাসগুলো স্থগিত ছিল। আমরা আবার পুনরায় ক্লাসগুলো শুরু করছি বার্ষিকের সিলেবাসের উপরে। আমরা সরকারি নির্দেশ মতো এবং বোর্ড ও মন্ত্রণালয়ের নির্দেশ মতো আমরা তোমাদের সামনের পরীক্ষাগুলো নেব এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বেশ কিছু পরীক্ষা তোমাদের নেওয়া হবে এবং অবশ্যই তোমাদের সিলেবাসের মধ্যে এবং তোমাদেরকে পড়িয়ে আমরা যতটুকু পড়াবো তার উপরে। কারণ তোমরা বাসায় যদি পড়াশোনা করো তাহলেই পরীক্ষা ভালো হবে। আশা করি সবাই পরীক্ষা ভালো দিয়েছো, গণিত পরীক্ষা বিশেষ করে তোমরা এমসিকিউর উপরে পরীক্ষাগুলো হলো। আমি এবারও এমসিকিউর উপরেই ক্লাসগুলো নিব। আমি মোহাম্মদ আব্দুল হান্নান ভূঁইয়া সিনিয়র শিক্ষক, গণিত, দিবা পর্ব, উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের নবম অধ্যায়ের অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য এই চ্যাপ্টারের উপরে আমি এমসিকিউ করাবো। পিথাগোরাস কে ছিলেন একজন গ্রিক দার্শনিক। উনি সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে সম্পর্কিত একটি উপপাদ্য আবিষ্কার করেন, যেটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য বলি। এখন এই পিথাগোরাসের উপপাদ্যটা বোঝার আগে আমরা সমকোণী ত্রিভুজটা সম্পর্কে ধারণাটা নিয়ে নিই। অনেকেই আমরা না বুঝে শিখলে তো সমস্যা। এইটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, এ বি সি। এই ত্রিভুজটার নাম কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজ হলো? কারণ এই ত্রিভুজটার এই কোণটা হচ্ছে সমকোণ। এই কোণটার নাম কি? সমকোণ। এখানে সমকোণ কোণ কত? বি। এ বি সি বা কোণ বি হলো কি? 90 ডিগ্রি বা এক সমকোণ। যেই ত্রিভুজে একটি সমকোণ থাকে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটাই সমকোণী ত্রিভুজ। এটা যদি 90 ডিগ্রি হয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি। তাহলে এই এ কোণ মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি এ কোণ যোগ বি কোণ যোগ কত? সি কোণ 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজ সেটা সমকোণী হতে পারে, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমবাহু, বিষমবাহু এবং সমদ্বিবাহু। ছয়টার যে কোনো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। এখন এই ত্রিভুজের বি কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তাহলে এ কোণ যোগ 90 ডিগ্রি প্লাস সি কোণ সমান সমান 180 ডিগ্রি। এবং আমি যদি বলি এ কোণ প্লাস সি কোণ, এই 90 এদিকে চলে গেলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে দুইটা কোণ আছে, এ কোণ এবং সি কোণ, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে কত? 90 ডিগ্রি। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অবশিষ্ট দুইটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তার মানে প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। এ কোণ ইজ লেস দেন 90 ডিগ্রি, হোয়ার এ কোণ ইজ কোণ এ লেস দেন 90 ডিগ্রি এবং কোণ সি লেস দেন 90 ডিগ্রি। অর্থাৎ দুইটা কোণই হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ সূক্ষ্ম কোণ। তাহলে সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অবশিষ্ট দুইটা কোণ কি ধরনের কোণ? সূক্ষ্ম কোণ। নৈর্ব্যক্তিকে থাকতে পারে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, নাকি প্রবৃদ্ধ কোণ, নাকি সরল কোণ, নাকি বিপ্রতীপ কোণ। এরকম অনেকগুলো অপশন থাকতে পারে। তোমরা লিখবা কি? সূক্ষ্মকোণ। এবং আরও একটা জিনিস লক্ষ্য করো, দুঃখিত, এ কোণ যোগ সি কোণ দুইটা মিলে 90 ডিগ্রি। অর্থাৎ এই দুইটা কোণ হচ্ছে একে অপরের পূরক কোণ। একে অপরের পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? দুইটি কোণের সমষ্টি যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, উহাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে এ এর পূরক কোণ সি এবং সি এর পূরক কোণ হচ্ছে এ। তাহলে এ ও সি পরস্পর
কি পূরক, পূরক কোণ, পরস্পর পূরক কোণ। আবার এ ও সি প্রত্যেকে সূক্ষ্মকোণ, প্রত্যেকে সূক্ষ্মকোণ। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, এই তো গেল আমাদের সমকোণী সম্পর্কে মোটামুটি আলোচনা। তো আমি আরও কিছু ডিটেল জিনিস আলোচনা করার চেষ্টা করছি, যাতে তোমরা যে কোনো কোশ্চেন আসলে এই চ্যাপ্টার থেকে যে কোনো নৈর্বৃত্তিক আসতে পারো। এবং নবম দশম শ্রেণীতেও তোমাদের এই ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতি একটা বিষয় আছে যেখান থেকে একটা ফুল কোশ্চেন থাকে, এবং সেটা নবম দশম শ্রেণীতে তোমরা যখন উঠবে তখন দেখবে দুটো বই আছে গণিতের, একটা হচ্ছে সাধারণ গণিত, একটা হচ্ছে উচ্চতর গণিত। দুইটি বইয়ের মধ্যেই কিন্তু ত্রিকোণমিতি অধ্যায়টি আছে এবং খুবই ইম্পর্টেন্ট এবং কম্পালসারি চ্যাপ্টার। সেখানেও কিন্তু এই সমকোণী ত্রিভুজের সম্পর্কে ডিটেলস আলোচনা আছে। সুতরাং আমরা যদি অষ্টম শ্রেণীতে ভালো করে শিখে যাই তাহলে আমাদের সেখানে আর কষ্ট হবে না বা আমাদের বুঝতে সমস্যা হবে না। তো সমকোণী ত্রিভুজটাই হচ্ছে ত্রিভুজের যে 6টা ত্রিভুজ আছে তার মধ্যে বিশেষ একটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন একটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। অন্যান্য ত্রিভুজগুলো, একটা ত্রিভুজে কিন্তু তোমার 6টা উপাত্ত থাকে বা 6টা জিনিস থাকে, অংশ থাকে, একটা 3টা বাহু থাকে এবং 3টা কোণ থাকে, এ বি, বি সি, এ সি, এ কোণ, বি কোণ, সি কোণ, তাহলে টোটাল 6টা অংশ থাকে বা 6টা উপাত্ত থাকে। এখন অন্যান্য ত্রিভুজের কিন্তু একই 6টা বাহু, 3টা বাহু, 3টা কোণ, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই বাহুগুলোর বিশেষ নাম আছে। অন্য ত্রিভুজের বাহুগুলোর কোনো বিশেষ নাম নেই, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হচ্ছে এই বিশেষ নাম আছে বাহুগুলোর। তাহলে সেই নামগুলো কি? এই নামগুলো আমরা বোঝার চেষ্টা করি। এই নিচেরটা হচ্ছে ভূমি। ভূমিটা হচ্ছে যার উপর ত্রিভুজটা দাঁড়িয়ে থাকে, এবং এই যে দেখো বিসি বাহুটার উপর ত্রিভুজটা দাঁড়িয়ে আছে, এই ভূমি। যেমন আমার এই বোর্ডটা টেবিলটার উপর দাঁড়িয়ে আছে, সুতরাং এখানে ভূমিটা হচ্ছে আমার এই টেবিলটা। যেমন আমি দাঁড়িয়ে আছি, তুমি দাঁড়িয়ে আছো, তুমি বসে আছো ফ্লোরের উপর, এই ফ্লোরটা হচ্ছে ভূমি বা মেঝে, ফ্লোর, মাটি, ভূমি, তাই না আমরা বলি। এরপরে লম্ব, যেটা উলম্ব রেখা, যেটা এরকম খাড়া আছে, সেটা হচ্ছে লম্ব। এটা হচ্ছে কি লম্ব, অথবা এটাকে আমরা উচ্চতা বলবো না, লম্বই বলবো, উচ্চতা অন্য জিনিস। আবার লম্ব বলতে পারি, লম্ব বা উচ্চতা বলা যায় এক অর্থে উচ্চতা। আর এই যে সমকোণ, এর বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু। তাহলে যেটা আনুভূমিক রেখা সেটা হচ্ছে ভূমি, যেটা উলম্ব রেখা সেটা হচ্ছে লম্ব বা উচ্চতা, আর সমকোণের বিপরীত বাহু যেটা, সেটাকে বলা হচ্ছে কি অতিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এখানেই মানে জানা শেষ নয়, আরও কিছু জানবো আমরা। আমি আবারও চিত্রটা আঁকি নতুন করে। ধরো আমি আবার একটা ত্রিভুজ আঁকলাম, এটা দিলাম পি, এটা দিলাম কিউ, অথবা আগে যেটা দিয়েছি সেটাই দেই, সমস্যা নেই। এ, এটা বি, এটা সি, বি কোণ সমকোণ। তুমি যদি এখানে বি বাহু, বি বিন্দু, এখানে এ সি বিন্দু, এখানে এ বিন্দু দাও, কোনো সমস্যা নাই। কারণ সবসময় যে বি কোণই সমকোণ হবে তা নয়, তুমি যেটা নাম দিবা সেটাই, অথবা প্রশ্নে যেটা থাকবে সেটাই, কিন্তু দেখবে যে কোনটা সমকোণ। তাহলে সমকোণ হয়ে গেলে তার অপোজিট বাহু, এই কোণের অপোজিট বাহু কোনটা, এটা অবশ্যই কিন্তু কি হবে, অতিভুজ হবে। এখন সব সময় যে এইটাই ভূমি হবে এমনটি নয়, সব সময় যে এইটাই লম্ব হবে এমনটি নয়। আমরা লম্ব এবং ভূমিটা নির্ধারণ করব থিটা কোণের সাপেক্ষে। এই যে সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে, একটা বাহু হচ্ছে লম্ব, একটা বাহু হচ্ছে ভূমি। এইটা লম্ব, এটা ভূমি। কখনো কখনো এইটা লম্ব, এটা ভূমি হয়। সেটা কখন হয় সেটা এখন দেখাচ্ছি। তাহলে এটা থিটা, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ থেটা, থেটা একটা গ্রিক শব্দ, গ্রিক প্রতীক, হ্যাঁ গ্রিক প্রতীক এটা। তাহলে সূক্ষ্মকোণ, এখানে হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু,
অর্থাৎ থিটার অপোজিট বাহুটা হচ্ছে লম্ব। সব সময় খেয়াল করবা, সূক্ষ্মকোণ যদি আমি সি ধরি, যদিও সূক্ষ্মকোণ দুইটাই, এও সূক্ষ্মকোণ সিও সূক্ষ্মকোণ, কারণ সমকোণ ছাড়া বাকি দুইটাই হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর বাকির অবশিষ্টটা হচ্ছে ভূমি। কারণ সমকোণ সংলগ্ন দুইটা বাহুর কি বলেছিলাম, একটি ভূমি একটি লম্ব। ন্যাচারালি বা সাধারণত যেটা নিচে থাকে সেটা ভূমি, যেটার উপরে ত্রিভুজটা দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে ভূমি, আর যেটা লম্বভাবে থাকে সেটা হচ্ছে লম্ব বা উচ্চতা। কিন্তু আমরা গাণিতিকভাবে বা জ্যামিতিকভাবে বলবো আমরা এই থিটার অপোজিট হচ্ছে লম্ব। তাহলে এটা যদি থিটা হয়, সূক্ষ্মকোণ ধরা হয়, এটা লম্ব। আবার এইটাকে যদি থিটা ধরা হয়, এটা সূক্ষ্মকোণ, তাহলে এইটা লম্ব, এটা ভূমি। আমি কি বোঝাতে পেরেছি? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার এই পিথাগোরাসের সূত্র তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটা পড়েছ এবং আমাদের ক্লাসেও করানো হয়েছে। আমাদের সম্মানিত এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, আমি ছাড়া যারা ক্লাস নিচ্ছেন, অথবা আমিও পড়িয়েছিলাম অনেকগুলো ক্লাস, অন্যান্য স্যাররা করাচ্ছে। এখন রুটিন মাফিক যে আমাদের ক্লাসগুলো নিচ্ছি, সেখানেও শিক্ষক মহোদয় এই চ্যাপ্টারের উপর তোমাদের ডিটেলস আলোচনা করেছে। আমি এমনভাবে এখন পড়াবো তোমাদের বিষয়বস্তুটা, আমি কোনো থিওরিটিক্যালি যাব না, আমি এমনভাবে পড়াবো যাতে তুমি যেই কোনো নৈর্বৃত্তিক এই চ্যাপ্টার থেকে পারো। এবার পিথাগোরাসের উপপাদ্যটা আমি লিখছি না, শুধু মুখে বলবো। এটা বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ভূমি। আমি ধরে নিলাম এটা ভূমি, এটা লম্ব। আবার এটা ভূমি, এটা লম্ব হতে পারে, কোনো সমস্যা নেই। এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি লম্ব। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য তোমরা অবশ্যই শিখে রাখবে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আবারও শোনো, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। সমকোণী ত্রিভুজ, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এটা সমকোণ কোনটা? বি, অর্থাৎ এবিসি বা সংক্ষেপে বি। এর বিপরীত বাহু কোনটা? এসি। তাহলে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজ স্কোয়ার, বা আমি যদি বলি এসি স্কোয়ার। অপর দুই বাহু কত? লম্ব, আর একটা হচ্ছে ভূমি। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অথবা এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তো যদি আমি এটাকে গাণিতিকভাবে লিখি তাহলে কি লিখব? অতিভুজ স্কোয়ার সমান সমান কি হবে? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন অতিভুজ কত আছে? এখানে আমাদের সমকোণের বিপরীত বাহু এসি স্কোয়ার, লম্ব কত আছে? এবি স্কোয়ার, ভূমি কত আছে? বিসি স্কোয়ার। এখন বাহুকে স্কোয়ার করলে এ স্কোয়ার সি স্কোয়ার হয় না, বাহুকে স্কোয়ার করলে এসি স্কোয়ার হয়, খেয়াল করবে। আর এবি স্কোয়ার হয়, বিসি স্কোয়ার হয়। তোমরা খেয়াল করবে, যদি এখানে একটা প্রশ্ন আসে যে অতিভুজ লম্ব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যে দুইটার বাহুর মান দেওয়া থাকলে তৃতীয়টা বের করা যাবে। লম্ব এবং ভূমি দেওয়া থাকলে অতিভুজ বের করা যাবে, অতিভুজ এবং ভূমি দেওয়া থাকলে লম্ব বের করা যাবে, অতিভুজ এবং লম্ব দেওয়া থাকলে ভূমি বের করা যাবে। আবার যদি এরকম একটা প্রশ্ন আসে, আমি যদিও প্রশ্নগুলো দেখাচ্ছি তোমাদের, যেমন এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এখানে সমকোণ কোনটা? সমকোণ একদম সহজ জিনিস, যে এসি স্কোয়ার মানে এটা বৃহত্তম বাহু অতিভুজ, তার মানে এসিটা অতিভুজ, তার অপোজিট কোনটা হবে? বি, মানে এসি। তাহলে এ বিসি এর মধ্যে কোনটা নাই? এখানে বি নাই, তাহলে বিটা হচ্ছে সমকোণ। তোমরা অনেক সময় মুখস্থ করার দরকার নেই। অনেক সময় বিভিন্ন গাইড বইতে, বিভিন্ন কোচিং সেন্টারে লেখা থাকে 1000টি মডেল টেস্ট অ্যান্সার করানো হয়, বা 1000টি মডেল টেস্ট সমাধান করা হয়, 100, 200, 300, 500টি নৈর্বৃত্তিক বা এমসিকিউ ক্লাস করানো হয়, অবজেক্টিভ ক্লাস সলভ করানো হয়,
বা অমুক গাইডে সর্বাধিক প্রশ্ন সম্বলিত অমুক গাইড, আমি কোনো গাইডের বিরোধিতা করছি না, কিন্তু তোমরা কি করো, গাইড বই পড়ো, মূল বইটা পড়ো না। গাইড বই তো তোমার 5,000-6,000 প্রশ্ন আসে, ওই 5,000-6,000 প্রশ্ন তোমার পড়ার যদি সময় থাকে পড়ো, পড়লে ক্ষতি নাই। কিন্তু তুমি যদি মূল বইটা ভালো করে পড়ো তাহলে তুমি নিজেই এরকম 5,000-6,000 প্রশ্ন তৈরি করতে পারবে, আর তুমি সময় দিবে। গাইড বইগুলো তোমার অনেক সময় তোমরা পছন্দ করো যে সব কিছু গুছানো আছে, ভালো কথা, গাইড বই তুমি পড়ো, কিন্তু মেন বই না পড়ে কখনোই গাইড বই পড়বা না। গাইড বই যদি তোমার কাছে ভালো লাগে, রেফারেন্স বই যেটাকে, উপরে ক্লাসে উঠলে কিন্তু গাইড বই থাকবে না। যেমন কলেজে যখন উঠবে, ইউনিভার্সিটি লেভেলে উঠবা, তখন কিন্তু তোমার গাইড বই থাকবে না, তখন থাকবে সেটা হচ্ছে রেফারেন্স বই। অর্থাৎ তুমি একটা আমাদের কলেজে বা স্কুলে বা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট টিচার যিনি আছেন বা ম্যাথের টিচার যিনি আছেন, উনি হয়তো ম্যাথের এই 4টা বইয়ের নাম বললো, তুমি বাজারে আরও অন্যান্য রাইটারের বই আছে সেগুলো ফলো করবে, তাহলেই তোমার জ্ঞান বৃদ্ধি পাবে। আর এখন যদি তুমি কোনো গাইড বই ফলো করো ভালো কথা, কিন্তু মেন বইটা না পড়ে গাইড বই কখনোই পড়বে না, তাহলে কিছুই বুঝবে না। আর তোমার মেন বইটা যদি পড়ো, ওই প্রশ্নগুলো ঘুরে ঘুরেই দেখবা যে তোমার গাইড বইতে করা আছে, আর মেন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বা। তো এই গেল কথা আমার। পরবর্তীতে আমি তোমাদেরকে এই বিষয় থেকে একটা অবজেক্টিভ ধরি। যদি বলা হয় যে একটা সমকোণী ত্রিভুজের, ধরো আমি প্রশ্ন আকারে না বলে এখানে দেখাই, যেমন একটি ত্রিভুজের বাহু হচ্ছে কত, ধরো এইটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর এই বাহুটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্রটা আমার অ্যাপ্লাই হলো কি না। যেমন এসি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র কি, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস কত, বিসি স্কোয়ার। দেখো সূত্র প্রমাণ হচ্ছে কি না। তাহলে এসি স্কোয়ার, আগে এবিটা কত, এখানে এবি কত 4, এবি হচ্ছে 4 সেন্টিমিটার, তারপর হচ্ছে তোমার এবি, তারপর বিসি কত 3 সেন্টিমিটার, আর এসি কত বলো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে আমি যদি বলি এসি স্কোয়ার তার মানে 5 হোল স্কোয়ার, এসির মান কত 5 হোল স্কোয়ার মানে 25। এইটা হবে কি, এই দুইটা সমষ্টির সমান। তাহলে এবি স্কোয়ার প্লাস কত বিসি স্কোয়ার, এবি কত আছে বলো, এবি কত আছে 4 স্কোয়ার, আর বিসি কত আছে বলো 3 স্কোয়ার। তাহলে 4 × 16 প্লাস 3 × 9, 16 9 25। তাহলে এসি স্কোয়ারের মান কত 25, আর এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মান কত 25। তাহলে আমরা বলতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আমাদের সূত্রের প্রমাণ হয়ে গেল। এবং আমাদের যদি এখন প্রশ্ন এভাবে যদি থাকে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার, লম্ব 4 সেন্টিমিটার, ভূমি কত, আমার এইটা বের করতে হবে, ভূমিটা কত। তাহলে আমরা কি বের করব, এবি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কত, অতিভুজ স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যেটা বের করতে হবে সেটা বামে রাখবো, আর যেটা দেওয়া আছে সেটা ডানে রাখবো, তাহলে আমাদের গণিতের কাজ করতে সুবিধা হবে। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু কত, এসি স্কোয়ার। দেখো এবি এর মানটা তো জানি আমরা কত 4 স্কোয়ার, প্লাস বিসির মান জানি না, এটা বের করব। এসি মান কত 5 স্কোয়ার, এরপর 4 × 16, আর এটা কত বিসি স্কোয়ার, 5 × 5 = 25। তাহলে বিসি স্কোয়ার সমান সমান কত হবে, 25 - 16, বিয়োগ করলে কত 9। তাহলে শুধু বিসি কত হবে, ইকুয়াল টু √9, √9 মানে কত 3। তাহলে বিসি 3 সেন্টিমিটার। ঠিক একইভাবে আমাদের যদি এইটা দেওয়া থাকতো, ধরো এখানে এইটা 3 সেন্টিমিটার, এটা দেওয়া নাই আমাদের, তাহলে কি হবে, ঠিক একইভাবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, তাহলে এখানে 4 সেন্টিমিটার হবে। ঠিক একইভাবে লম্ব এবং ভূমি যদি দেওয়া থাকে, অতিভুজ দেওয়া না থাকে, তাহলেও আমরা এই সূত্র প্রয়োগ করে বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, আমি আরেকটা অবজেক্টিভ তোমাদের আসতে পারে এরকম। এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। আবার আরেকটা ত্রিভুজ আঁকি, ধরো এটা ধরলাম বি, এটা ধরলাম এ, এটা ধরলাম সি।
আরেকটা ত্রিভুজ, এটা সমকোণ, আরেকটা ত্রিভুজ, এটা ধরলাম সি, এটা ধরলাম এ, এটা ধরলাম বি। তাহলে প্রথমে যদি আমি এইটার কথা বলি, এখানে পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস কত হবে? বিসি স্কয়ার। এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার যখনই আমার এই চিত্র দেওয়া না থাকবে, শুধু এই সম্পর্কটা বলে দিল, বললো যে নিচের কোনটি সমকোণ, সমকোণ কোনটি, তাহলে এসি বাদ দিলে এ বি সি এর মধ্যে কোনটা থাকে? এ বি সি, এসি বাদ দাও, ধরো এইটা আর এইটা বাদ দাও, তাহলে থাকে কত? বি। তাহলে বিটা হচ্ছে সমকোণ, এখানে সমকোণ কত? বি। ঠিক এখানে কি হবে বলো? বিসি স্কয়ার সমান সমান, তাহলে বিসি স্কয়ার সমান সমান কত? বিসি স্কয়ার 2 নম্বরের জন্য, এবার এটা বিসি স্কয়ার সমান সমান কত? এটা যদি বলি আমরা এটা 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 মুছে ফেললাম। বিসি স্কয়ার সমান সমান কত? এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস কত? এসি স্কয়ার। তাহলে এখানে সমকোণ কোনটা? বিসি, বি এ বি সি, তাহলে বি আর সি আছে, বাদ দিলে কোনটা থাকে? এ, তাহলে এ সমকোণ। দেখো হয়েছে কিনা। আবার ঠিক একইভাবে এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি এ বি সি, এবি বাদ দিলে সি থাকে, সি সমকোণ। তাহলে অনেক সময় তোমরা কনফিউশন থাকো বা এই ধরনের কোশ্চেন দেখলে তোমরা অনেক সময় মুখস্থ করো, মুখস্থ কখনোই করবে না। কীভাবে নির্ণয় করতে হয় তোমরা এখন বুঝে ফেললে, কারণ তুমি মুখস্থ কয়টা করবা? 1000 কোশ্চেন যদি থাকে, 1000 কোশ্চেন কি মুখস্থ করা সম্ভব? তা না করে তুমি বেসিক জিনিস তোমার কাছে থাকলে, যদি সব কিছু ধারণা থাকে, তাহলে তুমি করতে পারবে। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আগে ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম একটা ত্রিভুজের 3 বাহু ত্রিভুজের, ধরো এটা একটা ত্রিভুজ, এটা কোন ধরনের ত্রিভুজ আমার জানা দরকার নেই। ধরো এ বি সি, এটা ধরো 4, এটা ধরো 3, এটা ধরো 5। তাহলে এবি প্লাস বিসি গ্রেটার দেন কত? এসি। এখন সবচেয়ে বড় বাহু কোনটা? এসি বাহু। এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি, অর্থাৎ যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে যদি 4, 3, 5 তিনটা রেখাংশের, একটা ত্রিভুজের 3টা রেখাংশ থাকে বা রেখার দৈর্ঘ্য থাকে 4, 5, 3, তাহলে এটা দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব, কারণ এই দুইটা যোগফল এটার থেকে বড়। 4 + 3 ইজ গ্রেটার দেন 5, কারণ 4 আর 3 7 গ্রেটার দেন 5। কিন্তু যদি এরকম থাকে 3, 2, 1, সম্ভব না, কারণ 3 আর 2 5, 5 1 থেকে বড় নয়। 3 + 2 5, 3 + 2 নট গ্রেটার দেন 1। আবার আমি যদি এরকম বলতে পারি, গ্রেটার দেন 1, যে কোনো 2 বাহু তৃতীয় বাহুকে বৃহত্তর, 2 বাহু সমষ্টি না, এটাও সম্ভব। কিন্তু আমি যদি এরকম বলি 7, তাহলে হবে না। 3 + 5 নট গ্রেটার দেন কত? 7। আবার যদি এরকম করো 4, 3, 7, এটাও সম্ভব না, কারণ 4 + 3 নট গ্রেটার দেন 7, 4 আর 3 7, এটা ইকুয়াল হয়ে যায়। যদি ইকুয়াল হয় অথবা ছোট হয় তাহলে সম্ভব না। শুধুমাত্র দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়, সেটা দ্বারাই একটা ত্রিভুজ আঁকা সম্ভব। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেই ব্যাপারটা আসবে, পিথাগোরাসের সূত্র। তুমি দেখবা নিচের কোনটি, যদি প্রশ্ন হয় যে নিচের কোন বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, নিচের কোন বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব। যেমন এটা আমি বললাম 4, 3, 4, 5, এটা সম্ভব, কারণ 3 স্কয়ার কত? 9, 4 স্কয়ার কত? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু কত? 25, ইকুয়াল টু 5 স্কয়ার। দেখো তাহলে এইটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান এটা স্কয়ার, তাহলে এটা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই হলো, সম্ভব। আবার এরকম যদি হয় 6, 8, 8, 10, তাহলে কি হবে? এটাও সম্ভব, কারণ 6, 6, 36, 6, 6, 36, 8, 8, 64, 64 আর 36 কত? 100, 100 মানে কত? 10 স্কয়ার। তাহলে এটা অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। এরকম আরও অনেক বাহু আছে। ধরো 12, 12, 144, 5, 5, 25, যেমন 5, 12, 13 দিতে পারো। 5, 5, 25 আর 12, 12, 144, তাহলে 25 + 1, 4, 4,
ইকুয়াল টু 169। দেখো তাহলে 5 স্কোয়ার প্লাস কত 12 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। দেখো তো হয়েছে কিনা, এটা হয়ে যায়। এভাবেই তোমরা ইয়াগুলো সমকোণী ত্রিভুজ আঁকতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকে যেহেতু এই চ্যাপ্টার উপরে একটা প্রথম ক্লাস, আমি আরেকটা ক্লাস নেব, কারণ একটা ক্লাসে যদি আমি শেখাতে যাই শেখানো যাবে। নৈর্বৃত্তিক তো তোমরা অনেক সময় বলো স্যার এক একটা চ্যাপ্টার থেকে তো সর্বোচ্চ 2টার বেশি নৈর্বৃত্তিক থাকে না, তাহলে একটা চ্যাপ্টারের উপরে এত বেশি ক্লাস নেওয়া প্রয়োজন কেন? ওই যে বললাম, নবম দশম শ্রেণীতে গিয়ে তুমি হাবুডুবু খাবে যদি এই চ্যাপ্টারে তোমার ভালো করে দক্ষতা অর্জন করতে না পারো, সেজন্যই। এবং অনেক প্রশ্ন তুমি বইতে দেখা গেল যে আছে, বা গাইড বই থেকে তুমি 200-300 একটা চ্যাপ্টার থেকে 200-300 অবধি পড়ছো, দেখলে একটা কমন নেই। আর অনেক দেখবা যে ভালো স্টুডেন্ট যারা, তারা মেন বইটা পড়ে, এবং মেন বইটা পড়ার কারণে যেই কোনো কোশ্চেন আসলে তারা পারে, কারণ তার মেন বইয়ে যে বেসিক ধারণাগুলো দেওয়া থাকে সেটাকেই সে ভিত্তি করে সব প্রশ্নের উত্তর দিতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় পড়াশোনা করবে, প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।